আসসালামু আলাইকুম লিসেনার্স। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সবাই সুস্থ আছেন। ইনশাল্লাহ আজকেও আপনাদের জন্য সুন্দর একটি ঘটনা নিয়ে আমি চলে আসলাম। মশিউর আপনাদের সাথে আছি, ইনশাল্লাহ আপনাদের সাথে থাকব। তো আজকে আর তেমন বেশি কিছু বলবো না, দুইটি কথা। শুধু আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, আর আপনাদের কাছে যদি কোনো অলৌকিক ঘটনা থাকে অথবা হরর ঘটনা থাকে বা কোনো ভৌতিক ঘটনা থাকে, আমাদেরকে কিন্তু ইমেল করতে ভুলবেন না। অবশ্যই আমাদের ডেসক্রিপশন বক্স চেক করলেই আপনারা আমাদের ইমেল অ্যাড্রেস পেয়ে যাবেন। আর এর সাথেও আমি একটু বলে দিচ্ছি, আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে SHORTSWORLD1984@gmail.com। সো এছাড়া তো ডিসক্রিপশন বক্স আছেই আপনাদের জন্য, আপনারা কিন্তু সেখান থেকে আমার ইমেল অ্যাড্রেস কালেক্ট করতে পারবেন এবং আমাদেরকে আপনাদের সুন্দর সুন্দর ঘটনাগুলো পাঠিয়ে দিতে পারবেন। তো আজকে যে ঘটনাটি আপনাদের সাথে আমরা শেয়ার করব, এই ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন রুমকি আপু, মিরপুর থেকে। রুমকি আপুর আসলে তখন মাত্র নতুন বিয়ে হয়, এই 2-1 মাস মাত্র হয়েছে এরকম সময় আর কি। তো ওনার শাশুড়ি আর কি ওই দিন একদিন হঠাৎ করে তার ভাইয়ের বাসায় আর কি বেড়াতে গিয়েছে। স্বাভাবিকভাবেই যেরকম হয়, একজন আরেকজনের বাসায় বেড়াতে যায়, তাই আর কি। তো উনি ওই দিন ফার্স্ট টাইম তার বিয়ের পরে রান্নাঘরে যায় কিছু খাবার রেডি করার জন্য, তার হাজব্যান্ডের জন্য রেডি করার জন্য। আমরা ক্রমাগত একের পর এক পরিচয় নিয়ে আসব এই গল্পগুলোর ভিতরে বা এই ঘটনার ভিতরে। যে যে নাম আছে সবার নামই ইনশাল্লাহ এই ঘটনাতে আমরা উল্লেখ করতে পারছি। তো রুমকি আপু তার হাজব্যান্ডের জন্য খাবার রেডি করার জন্য আসলে পাকের ঘরে যায় বা রান্নাঘরে যায়। তো আপনারা বা আমরা সবাই জানি আসলে ঢাকা শহরের বাড়িগুলো বা মিরপুরের মতো জায়গায় ফ্ল্যাট বাসাগুলো বা অ্যাপার্টমেন্টগুলো কিন্তু বেশিরভাগই প্রায় লাগোয়া, মানে একদম গা ঘেঁষা অবস্থায় এরকম কিছু এলাকা বা কিছু বাড়িঘর কিন্তু আছে। তো তেমনই একটি বাড়িতে ওনারা থাকতেন। তো উনি যখন রান্নাঘরে যায় তখন আর কি তাদের রান্নাঘর থেকে তাদের পাশের বিল্ডিংয়ের টা একদমই কাছাকাছি আর কি, পাশের বিল্ডিংটা একদমই কাছাকাছি। তো তাদের মানে সমান সমান যে ফ্ল্যাটটি, তাদের একটি বেডরুম আর হচ্ছে এই রুমকি আপুর কিচেন, মানে একদম পাশাপাশি, মাঝখানে প্রায় মাত্র 1-1.5 হাত জায়গার মতো ফাঁকা। তো বুঝতেই পারছেন বিল্ডিংগুলো কিন্তু বেশ লাগোয়া। তো তখন উনি পাকের ঘরে যখন যায়, তো পাশের বাসার এরকম এক বউয়ের সাথে তার পরিচয় হয়। তখন দেখে যে ওই ফ্ল্যাটের জানলাটা খোলা। তো জানলা থেকে দেখা যাচ্ছে ভিতরে ছোট্ট একটি বাচ্চা, ফুটফুটে একটি বাচ্চা, 2-2.5 বছর বয়স হবে, সে খেলা করছে। সে তার মতো করে সুন্দর খেলা করছে এবং ঘরের ভিতরে একটি মেয়ে, দেখেই বোঝা যায় যে ওইটা হচ্ছে ওই ছোট বাচ্চাটার মা। তো সে তার ঘরের দৈনন্দিন কাজ করছে। তো এই রান্নাঘরে রুমকি আপু যাওয়ার পরে তার সাথে মানে পাশের বাসার ওই মহিলার সাথে চোখাচোখি হয়। তখন একজন আরেকজনের সাথে আসলে পরিচয় হয়। তো পাশের বাসার ওই ভদ্রমহিলার নাম হচ্ছে ঝুমুর। আপনারা নামগুলো একটু খেয়াল রাখবেন, আপনাদের সবাইকে অনুরোধ জানাচ্ছি। তো পাশের বাসার ওই ভদ্রমহিলার নাম হচ্ছে ঝুমুর। তো তখন তাদের দুজনের প্রায় সমবয়সী, তাদের সাথে কথা হয়, আলাপ হয়, একজনের সাথে আরেকজনের সাথে কথা হয়। তখন ওই ঝুমুর আপু আবার জিজ্ঞাসা করে, কেমন আছেন, আপনাকে রান্নাঘরে আজকে প্রথম দেখলাম। তো উনিও আর কি, তারা আর কি নিজেদের ভিতরে কিছু কথোপকথন সেরে নেয়। এরপরে দেখা গেছে যে ঝুমুর আপু জিজ্ঞাসা করে যে আপনার শাশুড়ি কোথায়। তো তখন সে বলে যে শাশুড়ি হচ্ছে তার ভাইয়ের বাসায় বেড়াতে গেছে, তো উনি আজকে নাই, যার জন্যে আমি আজকে রান্না করতে আসছি। তো বললো যাক ভালোই, তাহলে এখন থেকে আপনার সাথে আমার এখানেই দেখা হবে। এটা বলছে আর কি ওই যে ঝুমুর আপু। হ্যাঁ, ঝুমুর আপু বলছে তাহলে আমরা তো এখন, আমার বেডরুমও এখানে, আপনার কিচেন রুমও এখানে, তো আসলে ইনশাল্লাহ কথা হবে। তো এক পর্যায়ে ওই বাচ্চাটার নাম জিজ্ঞাসা করে রুমকি আপু যে আপনার বাচ্চাটা খুব দুষ্টু, খুব মিষ্টি, হ্যাঁ দেখতেও অনেক সুন্দর, তো ওর নাম কি? তখন ঝুমুর আপু
ওই তার বাচ্চাটার নাম বলে যে ওর নাম হচ্ছে আয়মান, ও কিন্তু খুব দুষ্টু। বললো যে হ্যাঁ, বাচ্চারা তো একটু দুষ্টু হবেই, এই ধরনের আর কি কথাবার্তা করে ওদিন কার মতো তাদের কথাবার্তা শেষ হয়। এবং দেখা যায় যে একটা পর্যায়ে তারা দৈনিকই এরকমভাবে কথা বলতে থাকে। বিভিন্ন সময় পাকের ঘরে গেলে এই রুমকি আপু আর ঝুমুর আপুর সাথে কথোপকথন হয়। এক সময় তাদের ভিতরে ফোন নাম্বার দেওয়া নেওয়া হয়। হ্যাঁ, একজন আরেকজনের খোঁজ রাখতো, বেশ ভালো মতোই রাখতো। তারা একটা ফ্রেন্ডের মতো, বান্ধবীর মতো আর কি হয়ে গেছে। তো এমন দেখা যেত যে রুমকি আপু যদি কিচেনে আসতে দেরি করতো, তাহলে ঝুমুর আপু মাঝে মধ্যে ফোনও দিত যে কী ব্যাপার, তুমি এখনও আসছো না। হ্যাঁ, তো এরকমও আর কি তাদের সাথে ওভার ফোনেও বেশ কথোপকথন হতো। তো এর ভিতরে একদিনের ঘটনা, এই রুমকি আপুর হাজব্যান্ড, তার নাম হচ্ছে সাজ্জাদ, একটু খেয়াল রাখবেন। আমি কিন্তু আজকের ঘটনাতে ইনশাল্লাহ সবার নাম প্রকাশ করতে পারছি, শুধু ফুল অ্যাড্রেসটা আমি প্রকাশ করতে পারবো না, এটা আসলে নিয়মের বাইরে পড়ে যায়। হ্যাঁ, তো আমি অ্যাড্রেসটা প্রকাশ করতে পারছি না, কারণ ওই বাড়িতে এখনও লোকজন থাকে, তার পাশের বাড়িতে সবাই লোকজন থাকে, সো এটার একটা ইস্যু থাকে। তো যার জন্য কিন্তু আমি ফুল অ্যাড্রেসটা উল্লেখ করছি না, শুধু এলাকার নাম আপনাদেরকে জানিয়েছি। তো সেই রুমকি আপুর হাজব্যান্ড, তার নাম হচ্ছে সাজ্জাদ। তো সে একদিন বেশ রাতে তার বউকে বলে, মানে রুমকি আপুকে বলে যে যাও, আমি এখন পরোটা আর গরুর গোস্ত খাবো, বানাও। তো আসলে ওই দিন রুমকি আপুর শরীরটা বেশ খারাপ ছিল। সব সময় তো সমান যায় না, অনেক দিন অসুস্থতা থাকতে পারে, বিভিন্ন রকম খাটাখাটনি সারাদিন, সংসারের কাজ কিন্তু কম না, প্রচুর কাজ মেয়েদের। তো সেগুলো করার পরে দেখা যায় তারা রাতে রেস্ট নেয়। তো ওই সময় আর কি এখন সাজ্জাদ বলতেছে যে একটা কাজ করো, গরুর গোস্ত রান্না করো আর হচ্ছে পরোটা বানাও। তো ওই সময় রুমকি আপু একটু আসলে আপত্তি করে যে এখন তো অনেক রাত হয়ে গেছে, এখন না বানাই, তোমাকে সকালে বানাই দিব, পরে বানাই দিব না, সকালের দিকে বানাই দিব না, তুমি সকালে খেয়ে অফিসে যেও। তো এই কথা শোনার সাথে সাথে হঠাৎ সাজ্জাদ আর কি, সাজ্জাদ ভাই রেগে যায় এবং কষে এক চর বসায় দেয় হচ্ছে রুমকি আপুর গালে। তো বিষয়টা হচ্ছে, একটা পুরুষ মানুষ একটা মেয়ে মানুষকে যদি গায়ের জোরে একটা চর মেরে বসে, তখন দেখা যায় যে সেই টাল সামলানোটা বেশ একটু কষ্টকর হয়ে পড়ে। তো ওনার বিষয়টাও সেটাই হয়েছে। সে ওই চরের ধাক্কায় সহ্য করতে না পেরে সে ফ্লোরে পড়ে যায়, আর ফ্লোরে পড়ে যাওয়ার সময় ওই খাটের কোনায় লেগে তার কপালের কিছু অংশ কেটে যায়। তো এইটা দেখে তো, বা এই পরিস্থিতিতে পড়ে তো রুমকি আপুর একদম হতভম্ব অবস্থা, যে কি ব্যাপার, কি হলো। বিয়ের বয়স ইতিমধ্যে 1 বছর তাদের হয়ে গেছে, যে 1 বছরে এই ফার্স্ট টাইম হচ্ছে এই সাজ্জাদ ভাই রুমকি আপুর গায়ে হাত তোলে। তো সেদিন আর তাদের ভিতরে তেমন কোনো ইয়া হয় না, তো কোনো আর কথোপকথন হয় না, যে যার মতো রাগ করে আর কি, স্বাভাবিক মানে ইয়ে অনুযায়ী ফ্যামিলিতে যেটা হয় আর কি। তো সেদিনের রাত কেটে যায় ওরকমভাবেই। পরের দিন সকালে আসলে একটু অসুস্থ থাকাতে, তারপরে আবার হচ্ছে মাথায় আঘাত থাকাতে এই রুমকি আপু কিচেনে যেতে একটু, বা পাকের ঘরে যেতে একটু লেট করে। তো তখন দেখা যায় পাশের বাসা থেকে ওই ঝুমুর আপু আসলে একটা সময় তার জানালার কাছে দাঁড়ায় থাকে যে রুমকি তো আসবে, আসলে একটু কথা টথা বলবে আর কি। তো বেশ মাথায় একটু ব্যান্ডেজ ট্যান্ডেজ করে নিয়েই সকালবেলা আবার তারা হচ্ছে সে ইয়াতে যায়, পাকের ঘরে যায় তার দৈনন্দিন কাজ করার জন্য। তো তখন ঝুমুর আপু জিজ্ঞাসা করতেছে যে কী ব্যাপার রুমকি, কী হয়েছে, তোমার কপালে কাটা দাগ কেন? হ্যাঁ, প্রথম কথাতেই বলে সাজ্জাদ কি তোমাকে মারছে? তো আসলে রুমকি আপু এই কথা শুনেও একটু হতভম্ব হয়ে যায়, কি ব্যাপার, যা হয়েছে আমার হাজব্যান্ড, আমাদের ব্যাপার সেটা অন্য হিসাব, ও হঠাৎ করে কেন আমার গায়ে হাত দেওয়ার কথা বলল। তো সে একটু ইয়া করে যে আরে না, এরকম কিছু না, আমি আসলে রাতে খেয়াল করি নাই, হঠাৎ করেই পা পিছলায় আসলে ফ্লোরে পড়ে গেছিলাম বেডরুমে, তো একটু মাথায় আঘাত রাখছে, যার জন্য আসলে একটু কপালটা কেটে গেছে, এটা কিছু না। তো তোমরা কেমন আছো, কী অবস্থা, একটু খোঁজখবর নিল। কিন্তু দেখা যায় রুমকি আপু জিনিসটা খেয়াল করে
ঝুমুর আপু তার দিকে একটু কড়া দৃষ্টিতে তাকিয়ে আছে। তো কিছুক্ষণ গ্যাপ দেওয়ার পরে ঝুমুর আপু বলল, রুমকি শোনো, সাদ্দাতের কিন্তু আরেকটা বিয়ে ছিল আগে। তুমি হয়তো জানো না, সাদ্দাত কিন্তু লোক বেশি ভালো না। সে তার প্রথম ওয়াইফকে শুধু মারত, সারাদিন মারত, কারণে অকারণে কোনো কিছু ছাড়া। মানে তার একটু পান থেকে চুন খসলেই সে গায়ে হাত তুলত। একটা পর্যায়ে এরকম দাঁড়াইছে যে হাত তুলতে তুলতে সেই বউ, মানে আগে যে মেয়েটাকে বিয়ে করছে সে মেয়েটাকে কিন্তু মেরেই ফেলছে। এবং ও এত খারাপ যে তাদের একটা ছোট বাচ্চাও ছিল, 2-2.5 বছরের একটি বাচ্চা ছিল, ছেলে বাচ্চা। সে ওই ছেলে বাচ্চাটাকেও এক পর্যায়ে মেরে ফেলে। ও কিন্তু ভালো না, তুমি কিন্তু সাবধানে থাইকো। তো এই কথাটা শুনে আসলে রুমকি আপু বেশ একটু অবাক হয়ে যায় যে কি ব্যাপার, তুমি এই ধরনের কথা কেন বলতেছো? তোমাকে তো আমি জিজ্ঞাসা করি নাই, বা এগুলা যাক এই ফ্যামিলির ব্যাপার বা কিছু, তোমার কাছে আমি জানতে চাই নাই কিছু না, তুমি কেন এই ধরনের কথা বলতেছো? তো এই ধরনের কথা আমি এখন আপাতত তোমার কাছ থেকে শুনতে চাই না ভাই। তোমার অন্য কোনো কথা থাকলে বলো, এমনিতেই আমার মন মেজাজ ভালো না। তো এই কথা বলে ওঠে আসলে রুমকি আপু। তো তখন দেখা যায় ফট করে ওই ঝুমুর আপু তার জানালা বন্ধ করে দিয়ে চলে যায়। সে আর ওই সময় কোনো কথা বলে না। তার কিছুক্ষণ পরে তার ওই শাশুড়ি, আসলে এর ভিতরে একটি কথা বলা হয়নি, ওই দিন সকালে তার শাশুড়ি তার ভাইয়ের বাসায় যায়। তার ভাইয়ের বাসা প্রায় কাছাকাছি ছিল। তার ভাই বলতে তার শাশুড়ির ভাইয়ের বাসায়, মানে রুমকি আপুর মামা শ্বশুরের বাসায়। তো পাশাপাশি থাকাতে সে বিভিন্ন সময় বিভিন্ন কারণে তার ভাইয়ের বাসায় মাঝে মধ্যেই যাইতো। তো ওই দিন সকালেও সে গেছিল, বাসা খালিই ছিল। তো এই দুজন কথা বলতেছিল। তো হঠাৎ দেখে যে তার শাশুড়ি চলে আসছে। তো যাক, তার শাশুড়ি চলে আসছে, সে তার মতো রান্নাবান্না করতেছে। রান্নাবান্না করা শেষ বা কিছু, ওদিনের মতো দিন পার হয়ে যায়। পরের দিন আবারও সকালবেলা দেখা যায় যে তার শাশুড়ি ওই ইয়াতে যায়, তার ভাইয়ের বাসায় যায়। এইটা একটা তার শাশুড়ির রেগুলারই একটা কাজ বা রেগুলারই একটা যাতায়াত ছিল আসলে, যেটা হয় আর কি, একদম পাশাপাশি বাসা হলে সেরকমই আর কি। তো ওই দিনও দেখা গেল যে ঝুমুর আপু আবার এর ভিতরে বেশ কয়েকদিন ওই জানালা খুলে না, তার সাথে কথাবার্তাও বেশ একটা হয় না। তো মাঝখানে একদিন আবার ওই যে ঝুমুর আপুর সাথে তার কথা হয়। তো ওই দিন আবারও সে পুনরায় এই কথাটাই তুলে যে তুমি কিন্তু সাদ্দাতের কাছ থেকে সাবধানে থাইকো, ও কিন্তু বেশ কড়া প্রকৃতির লোক, ও বেশ মদমেজাজি। আমি তো মনে করছিলাম এখন মনে হয় ভালো হয়ে গেছে, কিন্তু না, এ তো দেখতেছি আর শুধরায় নাই বা ভালো হয় নাই, ও তো দেখি আগের মতোই রয়ে গেছে। তখন আসলে ঝুমুর আপুকে রুমকি আপু জিজ্ঞাসা করে যে আচ্ছা, তুমি এত কিছু জানো কেমনে? তার আগে বিয়ে হয়েছে, তার আগে বাচ্চা ছিল, তাদেরকে মেরে ফেলছে, হ্যাঁ, তো এই এত সব কথা তুমি কিভাবে জানো? তখন আসলে ঝুমুর আপু একটু রাগ হয়ে যায়। সে বলে, আচ্ছা ঠিক আছে রুমকি, তুমি প্রমাণ চাচ্ছ তো, তোমাকে আমি একটা ঠিকানা দিই, তুমি ওই ঠিকানায় যাও, গিয়ে খোঁজ নাও, তাইলেই তুমি সব জানতে পারবা। তো সে তখন একটি ঠিকানা দেয় এই রুমকি আপুকে। তো তখন আসলে রুমকি আপুর ভিতরে বিষয়টা একটু নাড়া দেয় যে আসলে কি, কেন, হ্যাঁ, আর একেবারে সে অ্যাড্রেস সহ ডিটেলস বলতেছে, তার মানে কি আসলেই কিছু আছে? তো এই বিষয়টা রুমকি আপুকে বেশ একটি নাড়া দেয়। তখন রুমকি আপু একটা ঝটপট একটা কাজ করে যে ঝুমুর আপু যে অ্যাড্রেসটা বলছে সেই অ্যাড্রেসটা সে তাড়াতাড়ি নোট করে একটা জায়গায় রাখে। আর সে বাসায় যেহেতু একাই ছিল, সে কিছু প্রমাণ খোঁজার চেষ্টা করে যে আচ্ছা দেখি তো ঘরে কিছু পাওয়া যায় কিনা, মানে আলামত হিসাবে যে তার আগে বিয়ে ছিল, সন্তান ছিল, বিভিন্ন পুরান কাগজপত্র ঘরের বিভিন্ন জায়গায় থাকে, আপনারা জানেন, আমরা জানি, বিভিন্ন ওয়ার্ড্রপ, আলমারি, এগুলা সে একটু খোঁজাখুঁজি করে, কিন্তু আসলে সে কোনো প্রমাণ ওরকম পায় না। হ্যাঁ, এক পর্যায়ে সে তার শাশুড়ির ঘরেও জিনিসটা খোঁজাখুঁজি করে যে আচ্ছা দেখি শাশুড়ির ঘরে কিছু আছে কিনা, মানে কোনো প্রমাণ পাওয়া যায় কিনা যে আগে
বিয়ে টিয়ে হয়েছিল বা বাচ্চা ছিল, এই ধরনের কিছু। তো সে দেখা যায় যে ওই শাশুড়ির ঘরে খোঁজ করেও সে আর কিছুই আসলে প্রমাণ বা আলামত সেরকম কিছুই রুমকি আপু পায় না। তো এর মাঝে আরও কিছুদিন কেটে যায়। ঝুমুর আপুর সাথে আর তার যেরকম রুমকি আপুর প্রায়ই আগে দেখা হতো প্রথম দিকটায়, সেরকম কিন্তু ওই ঘটনার পর থেকে আর তেমন একটা হয় না, খুব কম হয়, সপ্তাহে একদিন। হ্যাঁ, আর সে খেয়ালও করে যে জানালাটা বন্ধ থাকে। তো সে আবার মনে করে যে হয়তো বাইরে গেছে কিনা বা কিছু। আবার তারা কিন্তু ফোন আলাপও করতো। হ্যাঁ, তো সে সময় একটু ফোন আলাপটাও তাদের ভিতরে আসলে এই সমস্যাটা চলে আসার কারণে একটু দুজনের প্রতি একটু মন খারাপ থাকে, যার জন্য আসলে অত একটা বেশি যোগাযোগও করে না। তাই এর ভিতরে আবার সপ্তাহখানিক পরে ঝুমুর আপুর সাথে আবার রুমকি আপুর দেখা হয়। তো তখন জিজ্ঞাসা করে, কি খোঁজ নিছিলা? খোঁজ নাও, জানতে পারবা। তো আরেকটা জিনিস এখানে একটু বলে রাখা ভালো, রুমকি আপু আর তার শাশুড়ি যখন একসাথে কিচেনে থাকতো, তখন ঝুমুর আপুকে সে জানালায় কিন্তু আর দেখা যাইতো না, বা সে কোনো রকম কথা বলতে আসতো না। তো আসলে একটা সময় দেখা যায় যে যখন আবারও ঝুমুর আপু এই কথাটা বলে, তো এই জিনিসটা তার ভিতরে বেশ নাড়া দেয় রুমকি আপুর ভিতরে। তো তখন সে চিন্তা করে, আচ্ছা ঠিক আছে, ও যখন অ্যাড্রেস দিছে, তাহলে আমি একটা কাজ করি, একদিন একটু সময় নিয়ে যাই, দেখি কি অবস্থা। আর না হলে তো বুঝতেই পারবো যে ও ভুল অ্যাড্রেস দিছে বা ভুল কথা বলছে। শুধু একটি সন্দেহ হাজব্যান্ডের প্রতি থাকবে। সে তার হাজব্যান্ডের প্রতি এই সন্দেহটা দূর করার জন্যই সে একটা সিদ্ধান্ত নেয় যে আচ্ছা ঠিক আছে, ওই ঠিকানা অনুযায়ী আমি যাব। তো একদিন সে তার বাবার বাসায় যাওয়ার কথা বলে সকালবেলা বের হয়। এই রুমকি আপু সে সকালবেলা বের হয়ে সেই অ্যাড্রেস অনুযায়ী যায়। আমরা এখানে একটু বলতে পারি, যেটি হচ্ছে তার বাসা মিরপুর থেকে ওই অ্যাড্রেসে পৌঁছাইতে বাসে প্রায় 2 ঘন্টার মতো সময় লাগে। তো যাই হোক, ওই এলাকায় পৌঁছানোর পরে বেশ সুন্দর একটি বড় মুদি দোকান খুঁজে সেই দোকানদারকে জিজ্ঞাসা করে যে আসলে ভাই এরকম অমুক সাদ্দাত নামে এখানে আগে ছিল, ওরা প্রায় বছর খানিক আগে, সে আর তার মা থাকতো, তো তাদের সম্পর্কে যদি আপনি কিছু জানেন আমাকে একটু দয়া করে বলেন। তো তখন দোকানদার বলে, কেন, কি হয়েছে, আপনি কেন জানতে চান তাদের কথা? স্বাভাবিক ব্যাপার, কেউ একজন হুট করে এসে জিজ্ঞাসা করলেই তো তাকে বলা যায় না সব কিছু। তো সে জিজ্ঞাসা করে বলে যে কি হয়েছে, কিসের জন্য তাদেরকে খুঁজতেছেন বা কিছু। হ্যাঁ, বলল যে না আসলে তেমন কিছু না, আমার ছোট বোনের জন্য এই সাদ্দাতের একটা বিয়ের সম্বন্ধ আসছে, তো আমরা শুনছি ওনার আগে এলাকায় থাকতো, তো এর জন্যই আসলে তার বিষয়ে কিছু খোঁজখবর নেওয়ার জন্য আমি আসছি। তো তখন আসলে ওই দোকানদার কিছু কথা বলে যে বোন, আপনি ভালো হয় ওদের সাথে বিয়েটা দিয়েন না, ওরা কিন্তু ভালো না, ওরা ডাকাত প্রকৃতির। হ্যাঁ, মানুষের উপরে কোনো রহম টহম ওরা করে না, আপনার বোনকে যদি বাঁচাইতে চান ওদের সাথে এই বিয়ে এখানে দিয়েন না। তো উনি বলে যে আমাদেরকে তাহলে বিস্তারিত কিছু বলেন। তো তখন দোকানদার যে কেন দিব না, কি হয়েছে, ওরা কি যৌতুক টৌতুক চায় কিনা? কয় না না, যৌতুকের বিষয় না, জিনিসটা হচ্ছে ওই ছেলেটা ভালো না, ও বউদেরকে মারে, আর এর আগে তো ওর আর একটা বিয়ে হয়েছিল। তখন দেখা যায় দোকানদার তাকে কিছু ইনফরমেশন দেয়। সেই ইনফরমেশনটা একদম হুবহু ওই ঝুমুর আপু যে ইনফরমেশন দিছে সেগুলোর সাথে একদম ফুল মিলে যায়। যে ঝুমুর আপু যেগুলো বলছে যে তাদের একটি সন্তান ছিল, বিয়ে হয়েছে, হ্যাঁ বেশ একটা ছিল, সম্পর্ক ছিল। হ্যাঁ, তখন আর কি এই জিনিসটা জানাজানি হয়, সে জানতে পারে যে আসলে ঝুমুর তাহলে ঠিক কথাই বলছে। তারপরে সে চিন্তা করে আচ্ছা ঠিক আছে, দোকানদারের কাছ থেকে সে বিদায় নিয়ে সেই বাড়িটা খুঁজে বের করে, সেই হুবহু যে অ্যাড্রেস ঝুমুর আপু তাকে দিছিল সেই অ্যাড্রেস অনুযায়ী সেই বাড়ি সে খুঁজে বের করে। তো খুঁজে বের করার এক পর্যায়ে সেই বাড়ির পাশে এক বাড়িতে সে জিজ্ঞাসা করে যে এরকম। সে একই কথাই বলে যে আমার বোনের সম্বন্ধ আসছিল, ভালো মন্দ, তো আমরা একটু খোঁজ নিতে আসছি যে ওনারা তো এখানে থাকতো আগে, আপনারা তো তাদেরকে অনেক দিন ধরে চেনেন, তো আমাদেরকে কিছু বলেন ছেলেটা কেমন বা কি, বা আমার ছোট বোন
বিয়ে দিব। তো তারাও দেখা যায় যে ওই একই রকম কথা বলে, এবং তারা এটাও বলে যে আচ্ছা এটা নিয়ে তো অনেক কেস টেসও হয়েছিল, হ্যাঁ, তাই মার্ডার নিয়ে অনেক কেসও হয়েছে, সেই কেস ওরা খুব অনেক টাকা পয়সা দিয়ে কোনো রকম সেই কেস বন্ধ করায় তারপরে ওরা এই এলাকা ছেড়ে চলে গেছে। তো ওই পাশের বাসার লোকজন তারাও ওই একই কথাই বলে যে তোমার বোনকে সেভ করতে চাইলে ওদের সাথে বিয়ে দেওয়ার দরকার নেই, তোমরা অন্য কোথাও সম্বন্ধ করো। তো এই কথাটা শুনেও সে আসলে তার নিজের বাড়িতে চলে আসে, মানে সে যে বাসায় থাকতো, মানে তার হাজব্যান্ডের সাথে যে বাসায় থাকতো সে বাসায় চলে আসার পরে সে ওই ঝুমুর আপুর সাথে যোগাযোগ করার চেষ্টা করে। সে তার ওই কিচেনে যায় প্রতিদিনকার মতো, কিন্তু ওই জানালা কিন্তু বন্ধ, জানালায় আর তাকে পাওয়া যায় না। এক সময় ফোন নাম্বারে, ওই ঝুমুর আপুর ফোন নাম্বারে ফোন দেয়, কিন্তু ফোন দিলে তখন দেখা যায় একটা আশ্চর্যকর জিনিস, যে অপারেটর বলতেছে দিস ফোন নাম্বার ডাজ নট এক্সিস্ট। তো এই জিনিসটা দেখে তো সে একটু ভেবাচাকা হয়েছে, কী ব্যাপার, আমরা এই নাম্বারে কথা বলি, ঝুমুর আমাকে প্রায় ফোন দেয়, আমি ওর সাথে কথা বলি, এখন বলতেছে এই নাম্বার এক্সিস্টই করে না। যাক, সে বেশ কিছু চিন্তা নিয়ে কয়েকদিন পার করে আবারও। তো আসলে এর ভিতরে ফ্যামিলিতে কিন্তু ওই রুমকি আপুর ফ্যামিলিতে কিন্তু আর কোনো ঝামেলা টামেলা হয় না তার হাজব্যান্ডের সাথে, কারণ তার হাজব্যান্ড যেভাবে বলে সেও সেভাবে চলে, তো আর নতুন করে কোনো ঝামেলাটা হয় না। কিন্তু ওই যে বিষয়টা, মানে যেটা সে জানতে পারছে, যেটা সে প্রমাণ পাইছে যে তার আগে বিয়ে ছিল, জিনিসটা আসলে ভিতরে তাকে বেশ কুরে খাচ্ছিল। তো তখন সে চিন্তা করে যে না, সে এই ঘটনাগুলো তার বাবা মাকে জানাবে, তার নিজের বাবা মাকে জানাবে। তো তার কয়েকদিন পরে সে তার বাবা মার বাসায় যায়, আবার ওরকম সকালবেলা যে বাবার বাড়িতে যাই, এরকমই সে আর কি নর্মালি তার বাবার বাড়িতে যায়। এক পর্যায়ে সে তার বাবা মাকে জিনিসটা খুলে বলে যে বিষয়টা বাবা এরকম। তখন তার বাবা শুনেও তো একদম প্রচণ্ড রাগ হয়ে পড়ে, কী বলিস, বিয়ে দিলাম বলিস আগে বিয়ে ছিল। তো মেয়ে বুঝায় বলে যে না, আমি খবর নিয়ে দেখছি, তারা আগে যেই বাসায় থাকতো সেই এলাকায় গেছি, সেই বাসায় গেছি, এলাকার মানুষজন, আশেপাশের মানুষজন কিন্তু আমাকে এই জিনিসটা শিওর করছে যে হ্যাঁ, তার আগে স্ত্রী সন্তান ছিল, তাদেরকে হত্যা করা হয়েছে, এবং তারপরে সেই হত্যা মামলা ধামাচাপা দেওয়া হয়েছে, তারপরে তারা ওই এলাকা ছেড়ে চলে গিয়ে সে এখন আবার নতুন করে আমাকে বিয়ে করছে। তখন তার বাবা তো প্রচণ্ড রাগ করে চলো এখনই পুলিশের কাছে যাইতে হবে আমাদের। তো বললো যে বাবা তাহলে একটা কাজ করি, ওই যে মেয়ে, মানে যাকে হত্যা করা হয়েছিল আগের যে বউ, ওর বাসায় আমরা একটু যাই, একটু দেখি ওর বাসায়, যে আরও একটু শিওর হই। মানুষের নামে তো কত কিছুই বলতে পারে, যদিও সবাই একই রকম কথা বলবে তা না, কিন্তু তারপরেও বাবা চলো আমরা ওই বউয়ের বাসায় যাই, ওই বউয়ের বাসায় গিয়ে আমরা একটু কথা বলি, মানে তাদের কাছ থেকে জিনিসটা ওভার শিওর হই। তো তখন সে রুমকি আপু আর তার বাবা আঙ্কেল দুজন মিলে আসলে সেই মেয়ের বাসা খুঁজে বের করে, যে সেই বউয়ের বাসা কোথায় ছিল। সেই বাসা অনুযায়ী, অ্যাড্রেস অনুযায়ী তারা যেয়ে তাদের নিজেদের পরিচয় দেয়, ওই বাড়িতে তারা ঢোকে। তো যাই হোক, ওই মেয়ের বাবা যে আঙ্কেল ছিল, আমরা এখানে ওনাকে আঙ্কেল বলি, হ্যাঁ। তো আগের বউয়ের যে বাবা, তার কথা বলছি এখানে আঙ্কেল হিসেবে। তো সে আঙ্কেল তাদেরকে ঘরে ঢুকায়, যে আচ্ছা ঠিক আছে আসেন, আপনারা বসেন। তো ঘরে ঢুকেই প্রথম ড্রয়িং রুমেই একটা ছবি রুমকি আপু দেখতে পায়, ওয়ালে লাগানো একটি মেয়ে আর একটি ছোট বাচ্চার ছবি। সেই ছবিটা দেখেই হতভম্ব হয়ে যায় রুমকি আপু। লিসেনার্স, আশা করি আপনারা বুঝতে পারছেন কি ছবি সেখানে সে দেখতে পাইছিল। যদিও আমি বিস্তারিত আপনাদেরকে বলছি, কিন্তু আমার মনে হয় যারা এতক্ষণ শুনে আসছেন তারা অলরেডি বুঝে ফেলছেন যে ওই দেয়ালে কী ছবি ছিল। তো যাই হোক, আঙ্কেলের কাছ থেকে তারা জিজ্ঞাসা করে, আঙ্কেলের কাছে তারা জানতে চায় যে বিষয়টা কি। তখন আঙ্কেল বিস্তারিত তাদেরকে জানায়। আঙ্কেলও যখন ওদের পরিচয় জানতে পারে যে সে এখন অমুকের বউ, তখন আঙ্কেলও বিস্তারিত জিনিসটা জানায় যে আঙ্কেলের মেয়ের সাথে ওই সাজ্জাদের সম্পর্ক ছিল 6 বছর
1-2 দিনের সম্পর্ক না কিন্তু লিসেনার্স, একটা জিনিস খেয়াল করবেন, 6টি বছর তারা কিন্তু তাদের একটি সম্পর্ক ছিল, প্রেমের সম্পর্ক। তারপরে সাজ্জাদ যখন স্বাবলম্বী হয়, সে যে MA পাশ করার পরে আসলে ওই মেয়েকে বিয়ে করে সাজ্জাদ, এবং পাশ করার পরবর্তী সময় সে সুন্দর ভালো একটি চাকরিও পেয়ে যায়, একটি বেসরকারি ব্যাংকে বেশ ভালো একটি চাকরিও সে পেয়ে যায়, কোনো ঝামেলা হয় না। তো সেই হিসেবে সে বিয়ে করে নিয়ে নতুন বউ নিয়ে বাসায় যায়। তো কিছুদিন পরে দেখা যায় ফ্যামিলিতে যেটা হয়, সবাইকে মেনে নেয়, কিন্তু ভিতরে ভিতরে আসলে এই সাজ্জাদের যে মা, সে কিন্তু এই নতুন বউকে আসলে মেনে নিতে পারে না। তো তার আসলে শখ ছিল তার একটাই ছেলে, সে আরও অনেক দেখে শুনে সে তার মতো করে বিয়ে দেবে। তো তার একটু আশাভঙ্গ হয়, যার জন্য আসলে কিন্তু ওই মেয়ের প্রতি মানে কোনো রকমই খুশি ছিল না সাজ্জাদের মা। তো যার কারণে সে প্রায় সময় সাজ্জাদ যখন অফিস থেকে বাসায় ফিরতো, তো বউয়ের নামে বিভিন্ন রকম নালিশ সে তার ছেলেকে বলতো বা ছেলের কাছে করতো। তো আসলে একটা মানুষ দেখা যায় 1 দিন 2 দিন 5 দিন 10 দিন, মাসের পর মাস, বছরের পর বছর যদি একজন মানুষের নালিশ শোনে, তো তারও আসলে মেজাজটা খিটখিটে হয়ে যায়। তো সেখানে সে আসলে একটু ভুল করে বসে, যে ভুলটি হচ্ছে একদিন রাতে এই আঘাত করে বসে হচ্ছে সেই মেয়েকে, মানে তার ফার্স্ট ওয়াইফকে সে আঘাত করে বসে। তো এক পর্যায়ে দেখা যায় যে এই মারধর তার প্রতিদিনেরই অভ্যাসে দাঁড়ায় যায়। তো একটা দিন এরকম একদম চরমে পৌঁছায় যায়, যেখানে মর্মান্তিক একটি ঘটনা ঘটে। সেই মেয়েকে মারতে মারতে আসলে একদিন এই সাজ্জাদ একদম মেরেই ফেলে। তো এই মারার দৃশ্য, আচ্ছা, এর ভিতরে বলা হয়নি যে তাদের কিন্তু একটি 2.5 বছরের সন্তানও হয়, মানে তাদের সংসারও কিন্তু কম সময়ের ছিল না, তাদের একটি 2.5 বছর বয়সের সন্তানও থাকে। তো সেই বাচ্চাটা আসলে প্রতিদিনই এই বাবা মার মারামারি দেখত, আর সে প্রতিদিনই কান্নাকাটি করত। স্বাভাবিক বিষয়, যদি কোনো বাচ্চা তার মাকে মারতে দেখে সে কান্নাকাটি করবে। তো একদিন তো এই ঘটনা ঘটলো যে তার ওয়াইফকে মেরেই ফেললো। তো একটা সময় তার বাচ্চা যখন এটা দেখে জোরে কান্নাকাটি শুরু করে, তখন দেখা যায় যে সাজ্জাদ তার ওই ছোট বাচ্চাটার মুখ চেপে ধরে, যেন বেশি জোরে না চিল্লায় বা কিছু। তো মুখ চেপে ধরার কারণে একটা সময় দেখা যায় যে ওই বাচ্চাটাও আসলে নিঃশ্বাস বন্ধ হয়ে মারা যায়। একই সময় মা এবং ছেলে দুজনকেই মেরে ফেলে। তো কি করবে, যেটা হয় স্বাভাবিকভাবে পুলিশ কেস হয়, বিভিন্ন রকম হয়, টিভি পত্রিকায় নিউজ চলে আসে, অ্যারেস্ট হয় সাজ্জাদ। তো যেহেতু ভালো অবস্থা ছিল তাদের, বাড়িতে বেশ কিছু জায়গা জমি আছে, ঢাকায় ভালো চাকরি করতো, তো তারা তাদের প্রভাব খাটিয়ে একসময় সেই মামলা বন্ধ করে ফেলে। তো সাজ্জাদও মোটামুটি খালাস পেয়ে যায়। তো সে তারপরে তারা ওই এলাকা ছেড়ে নতুন এই এলাকায় চলে আসে। বছর খানেক হয় তারা এই নতুন এলাকায় আসে আর কি, মিরপুরের এখন যে এলাকায় তারা রুমকি আপু যেখানে আর কি বিয়ে করার পরে রুমকি আপু যেখানে উঠেছে, সেই বাড়িতে তারা আসলে 1 বছর হয়েছে চলে আসে। তো আসলে রুমকি আপুরও এখানে সম্বন্ধ হয় তার এক মামার মাধ্যমে। তার মামা আবার এই মিরপুর এলাকার ওই এলাকারই একজন ভালো মুদি দোকানদার ছিলেন, বড় মুদি দোকানদার ছিলেন, এবং ওই মুদি দোকানেরই রেগুলার কাস্টমার ছিল এই সাজ্জাদ আর তার মা। তো তাদের মাধ্যমেই আসলে বিয়ের প্রস্তাবটা রুমকি আপুর সাথে যায়। তো রুমকি আপুর ফ্যামিলিও টুকটাক খোঁজখবর নেয়, যেটি হচ্ছে যে সাজ্জাদ ছেলে ভালো, সে ব্যাংকে চাকরি করে, এক মায়ের এক ছেলে, ওদিকে আবার রুমকি আপু একটাই সন্তান তার পরিবারে। তো গ্রামে বেশ জায়গা জমিও আছে, সংসারে দেবর ননদ এগুলা কিছু নাই, ভালোই নির্ঝঞ্ঝাট একটা পরিবার, যে কেউ এরকম বিয়েতে আশা মানে তাদের ইয়াতে রাজি হয়ে যাবে, এবং সেটাই হয়। তো যার কারণে রুমকি আপুর সাথে সাজ্জাদের বিয়েটা হয়। তো যেটা হয় যে এই খবরগুলো সব জানতে পারে, এবং আঙ্কেল মানে আগের ওয়াইফের যে বাবা, সে তাদেরকে বিভিন্ন রকম প্রমাণ টুপানো দেখায়, তখনকার সময়ের পেপার কাটিং, তারপরে কেসের কাগজপত্র, বিভিন্ন রকম ছবি, এগুলো তাদেরকে কিন্তু দেখানো হয়। সেই ডেড বডির ছবি, যেহেতু মামলা হয়েছে ডেড বডির ছবি থাকে, তো সেগুলো কিন্তু সব ওদেরকে দেখায়। তো এই সব কিছু জিনিস জানেই তারা একটা
কঠিন সিদ্ধান্ত নেয় যে না, আমরা মামলা করব, আমাদের সাথে প্রতারণা করা হয়েছে, আমাদের কাছে তথ্য লুকিয়ে আমাদের মেয়ে বিয়ে করা হয়েছে। তো এক পর্যায়ে তারা এই কঠিন সিদ্ধান্তটা নেয়, নিতে আসলে বাধ্যই হয়, কারণ একজন মানুষ যখন একজন মানুষকে হত্যা করে, তো দ্বিতীয়বার যে সে দ্বিতীয় ওয়াইফকে যে এই কাজটা করবে না, তার কিন্তু কোনো গ্যারান্টি নেই, কারণ সে প্রথমবার করে কিন্তু সেখান থেকে পার পেয়ে গেছে। সো দ্বিতীয় টাইম সে কিভাবে পার পাবে, প্রথম টাইমের অভিজ্ঞতা তার আছে, সো সেইটা সে নির্দ্বিধায় করে ফেলতে পারে। তো যার জন্যই তারা আসলে এই কঠিন সিদ্ধান্তটা নেয়। তো যখন এই আঙ্কেলের বাসা থেকে বিদায় নিয়ে চলে আসে, তখন রুমকি আপু ড্রয়িং রুমের ওই ছবিটার দিকে তাকে জিজ্ঞেস করে, আঙ্কেল, আপনার মেয়ের নাম কি ছিল? তখন ওই আঙ্কেল তার মেয়ের নাম বলে অলিউন নাহার। তখন আবারও রুমকি আপু জিজ্ঞেস করে, আঙ্কেল, এটা কি ওনার ভালো নাম? এছাড়া কি আর কোনো নাম আছে, মানে ডাক নাম কি আছে? বললো যে হ্যাঁ, ওর ডাক নাম ঝুমুর। এই কথা শুনে তো রুমকি আপু একদম আতকায় ওঠে। তারপরেও একটু সামলিয়ে জিজ্ঞাসা করে, আচ্ছা আঙ্কেল, আপনার নাতির নাম কি ছিল? তখন তার নাতির নাম বলে আয়মান। যখনই রুমকি আপু আসলে ওখানে বেশ হতভম্ব হয়ে যায়। লিসেনার্স, বাকি অংশটুকু আর আপনাদেরকে আমার বলে দিতে হবে না আশা করি। তো বুঝতেই পারছেন তাহলে ওই জানালায় দাঁড়িয়ে যে ঝুমুর এতদিন কথা বলতো, সে আসলে কে ছিল, কি ছিল? আঙ্কেলের মেয়ের নাম কিন্তু আঙ্কেল বলছে ঝুমুর, তার নাতির নাম আয়মান। তাহলে ওই যে পাশের ফ্ল্যাটে জানালা দিয়ে যাদের সাথে কথা বলতো, সেই ঝুমুর আর সেই আয়মান, এবং তাদেরই ছবি দেখা গেছিল এই বাড়ির ড্রয়িং রুমে। লিসেনার্স, আপনারা ভাবতে থাকুন কি ঘটনা এই রুমকি আপুর সাথে ঘটে গেছে। এতদিনের সম্পর্ক, এতদিন তার সাথে জানালা দিয়ে কথা বলছে, দিনের পর দিন ফোনে কথা বলছে, বিভিন্ন রকম তথ্য তার কাছ থেকে পাইছে। আসলে কে ছিল সে? এই আয়মান এবং ঝুমুর এরা যদি আরও কয়েক বছর আগে মারা গিয়ে থাকে, তাহলে তার সাথে জানালা দিয়ে কারা কথা বলেছে? পরবর্তীতে রুমকি আপুরা তাদের পদক্ষেপ গ্রহণ করে, তারা থানায় যায়। তারা সম্পূর্ণ প্রমাণপত্র নিয়েই থানায় যায়, ডিভোর্স নেওয়ার সিদ্ধান্ত নেয়, এবং এক পর্যায়ে ডিভোর্স হয়ে যায়, নতুন করে মামলা হয়। এবং খুশির সংবাদ, সেই পুরনো মামলা, যে মামলায় সে খালাস পেয়ে গেছিল, সেই মামলাটি কিন্তু আবার ওপেন হয় এবং নতুন করে কিন্তু সে আবার আইনের আওতায় আসে এবং শাস্তির সম্মুখীন হয়। তো এই ছিল এই ঘটনা। তার পরবর্তীতে যখন এই সব কাজ হয়ে যায়, রুমকি আপুর আসলে তো বেশ তার জিনিসপত্র তার ওই হাজব্যান্ডের বাসায়, মানে সাজ্জাদের বাসায় ছিল, সেগুলো সে আসলে আনতে যায়। তখন সে তার ওই পাশের বাসায়, মানে যে ফ্ল্যাটে সে কথা বলতো, সেই বাড়িতেও সে যায়। সেই বাড়িতে গিয়েও সে একটি তথ্য পায়, যে তথ্যটি হলো এরকম যে ওই ফ্ল্যাটটাতে দীর্ঘ 2.5 বছর যাবৎ কেউই থাকে না। ওই ফ্ল্যাটটা একদমই ফাঁকা, ওখানে কেউ থাকে না। এবং লাস্ট ভাড়াটিয়া গত 2.5 বছর আগে ছিল, এবং তার আগে থেকেও যত ভাড়াটিয়া ওই বাড়িতে আসছে, ওই ফ্ল্যাটে আসছে, তারা কেউই 1-1.5 মাসের বেশি থাকতে পারেনি। কোনো না কোনো কারণবশত তাদেরকে ওই বাসা ছেড়ে চলে যেতে হইতো। তো দীর্ঘ 2.5 বছর এখন পর্যন্ত, মানে তখনকার উনি যেদিন কাপড় আনতে বা তার জিনিসপত্র আনতে গেছিলেন, তখন পর্যন্ত ওই বাসাটি কিন্তু একদম খালি ছিল। তো এই ছিল আজকের ঘটনা। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে, আশা করি আপনাদের কাছে ভালো লাগছে। আমাদেরকে অবশ্যই সাহায্য করবেন। আপনাদের কাছে এরকম সুন্দর সুন্দর ঘটনা যদি আপনাদের কালেকশনে থাকে, অবশ্যই আমাদেরকে ইমেল করতে ভুলবেন না। আমাদের ইমেল অ্যাড্রেস আমাদের ডেসক্রিপশন বক্সে আপনারা পেয়ে যাবেন। আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবেন, সেখানেও আপনারা যোগাযোগ করতে পারেন। সবথেকে বেটার হয় আপনারা যদি আপনাদের ঘটনাগুলো আমাদেরকে ইমেল করে দেন, তাহলে আমরা খুব দ্রুত সেগুলো পেয়ে যাব, এবং আপনাদের সবগুলো ঘটনা ইনশাল্লাহ আমি আমার মতো করে এইভাবেই আপনাদের সামনে নিয়ে আসব। তো সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমাদের পরিবারের জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া রইল, আপনাদের পরিবারের প্রতিটি মানুষের জন্য দোয়া রইল। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।